একটা অজানা অস্বস্তিতে গভীর রাতে ঘুম ভেঙে গেল ওর। ঠিক এই সময় বাইরে ঝলসে উঠল বিদ্যুৎ, তার আলোয় এক বিচিত্র দৃশ্য দেখতে পেল ও। আয়ানের শ্রীরাধিকা আমার বধূয়া আনবাড়ি যায় বইটির বিষয়বস্তু তাই যে রাধা যার শয্যা থেকে উঠে, যার পাশ থেকে উঠে অভিসারে চলে যান, তার কেমন লাগত। প্রায় 1 মাস ঠিক মতো ঘুম হয়নি অয়নের। আজকাল সারাদিন ওর চোখ দুটো জ্বালা করে, হয়তো সেই কারণেই, অথবা হয়তো প্রথম বর্ষার ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় ঘুমিয়ে পড়েছিল অয়ন। একটা অজানা অস্বস্তিতে গভীর রাতে ঘুম ভেঙে গেল ওর। কিছু একটা ঘটছে ঘরের মধ্যে, শোনা যাচ্ছে খসখস টুংটাং শব্দ, যেন কেউ নড়ে চড়ে বেড়াচ্ছে ঘরের মধ্যে। অন্ধকারে চোখ দুটো কাজ করছে না বলেই হয়তো কান অতিরিক্ত সজাগ হয়ে উঠেছে ওর, তাই এত মৃদু শব্দগুলো শুনতে পাচ্ছে। রাধা মনে হয় কোনো কারণে উঠে বসেছে। নীরবে যেমন শুয়েছিল তেমন করেই চুপ করে শুয়ে রইল অয়ন। শুধু চোখ দুটো ঘুরে গেছে ঘরের ভেতরের দিকে। আর ঠিক এই সময় বাইরে ঝলসে উঠল বিদ্যুৎ, তার আলোয় এক বিচিত্র দৃশ্য দেখতে পেল ও। বিয়ের পর থেকে কখনো বিন্দুমাত্র সাজসজ্জা করেনি রাধা। সমস্ত গোপিনীরা যেভাবে থাকে ঠিক তেমনি ভাবেই দিন কাটিয়ে দিয়েছে। বেশিরভাগ দিন ও নিজেকে ঢেকে রেখেছে একটা গেরুয়া রঙের শাড়িতে। কিন্তু এই মুহূর্তে সেজে উঠেছে রাধার দেহটা। ওর পরনে এখন রাতের অন্ধকারের মতো ঘন নীল শাড়ি, গলায় মতির হার, হাতে এক ছড়া চুড়ি, কোমরে জড়িয়েছে সমুদ্র নীল মেখলা। এত রাতে সাজছে কেন রাধা? তাহলে কি প্রথম বর্ষার রাত্রি ওকেও জাগিয়ে তুলেছে অয়নের মতো? এতদিনে কি সময় হলো তবে? এবার সোজা হয়ে দাঁড়িয়ে মাথায় ঘোমটা তুলে দিল রাধা। তারপর অন্ধকারের মধ্যে গাঢ়তর অন্ধকার হয়ে ও এগিয়ে গেল দরজার দিকে। খুব সাবধানে নিঃশব্দে খুলে গেল কুটিরের দ্বার। তারপর শব্দহীন পায়ে রাধা বেরিয়ে গেল ঘর থেকে। আরো সাবধানে বন্ধ করে দিল দরজাটা। এতক্ষণে উঠে বসলো অয়ন। এত রাতে কোথায় চলল রাধা? বর্ষার রাত, একটা বিপদ আপদ হয়ে যেতে কতক্ষণ? কয়েক মুহূর্ত পাথরের মূর্তির মতো মাটিতে পেতে রাখা চাদরটার উপর বসে থেকে হঠাৎ ধড়মড় করে উঠে দাঁড়ালো ও। তারপর ঠিক রাধার মতোই সন্তর্পণে দরজা খুলে বাইরে এলো। পরক্ষণেই দ্রুত দরজার সামনে থেকে সরে এলো। রাধাকে দেখা যাচ্ছে এখনো। কুটিরের সামনের রাস্তাটা ধরে ও হেঁটে যাচ্ছে গ্রামের সীমানার দিকে। কুটিরের ছায়ায় ছায়ায় নিজেকে লুকিয়ে অভিশপ্ত প্রেতাত্মার মতো রাধার পিছন পিছন চলতে লাগলো অয়ন। ওর মুখটা শক্ত হয়ে গিয়েছে। আজ ওকে জানতেই হবে কোথায় যাচ্ছে রাধা। প্রধান দরজাটা স্বভাবতই এই মুহূর্তে বন্ধ। তার গায়ে যে ছোট্ট দরজাটা রয়েছে অসময়ে যাতায়াত করার জন্য, সেটাও এখন বন্ধ থাকারই কথা, কিন্তু কোনো কারণে আজ সেটা খোলা। সামান্য নিচু হয়ে সেই দরজাটা দিয়ে বেরিয়ে গেল রাধা। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল অয়ন। রাধা এখন দাঁড়িয়ে রয়েছে প্রবেশ পথের ঠিক বাইরে। ইতস্তত করছে ও, যেন ঠিক করতে পারছে না এবার কোন দিকে যাবে। আর তখনই খুব মৃদু সুরে বেজে উঠল বাঁশি। রাতের মেঘে ঢাকা আকাশ যেন দুলে উঠল সেই আশ্চর্য সুরে। এই সুর অয়ন চেনে, বাঁশির এই তান ওর পরিচিত। সেই সুর কানে আসা মাত্র হাঁটতে শুরু করলো রাধা, যেন এতক্ষণে ও বুঝতে পেরেছে ঠিক কোথায় যেতে হবে ওকে। অনেকগুলো মাঝারি আকারের তমাল গাছ যমুনার পাড় বরাবর দাঁড়িয়ে রয়েছে জড়াজড়ি করে। তাদের নিচে জন্মেছে বেতের বন, তার মধ্যে জ্বলছে নিভছে জোনাকির ঝাঁক।
অন্ধের মতো হোঁচট খেতে খেতে তার মধ্যে ঢুকে পড়ল রাধা। এইবার থমকে দাঁড়ালো অয়ন। রাধাকে আর দেখা যাচ্ছে না। কোথায় চলে গেল? খুব সাবধানে পা টিপে টিপে ও নিজেও ঢুকে পড়ল বেতসকুঞ্চের মধ্যে। বেতের বনের মাঝখানে চৌরস একটা জায়গা পরিষ্কার করা হয়েছে খুব যত্ন করে। ততটাই সযত্নে গড়ে তোলা হয়েছে একটা ছোট্ট ঘর। বেতের ডাল আর লতা পাতা দিয়ে বানানো হয়েছে ঘরটা। স্বাভাবিক অবস্থায় এরকম জায়গায় ওর প্রচন্ড ভয় পাওয়ার কথা। বর্ষায় এসব ঝোপঝাড় সাপের আস্তানা হয়ে ওঠে। একটু ঢুকেই ও থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর বিদ্যুতের বেগে সরে এলো একটা গাছের আড়ালে। অসাড় হয়ে গেল ওর সমস্ত দেহ, যেন ওর উপরেই বজ্রপাত হয়েছে। বিদ্যুতের মৃদু মৃদু আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সেই ঘরের সামনে দুহাত দিয়ে একজন পুরুষকে আলিঙ্গন করে দাঁড়িয়ে রয়েছে রাধা। তীব্র কান্নার আক্ষেপে কেঁপে কেঁপে উঠছে ওর বেতের লতার মতো দেহটা। স্তিমিত বিদ্যুতের আলোতেও অয়নের চিনতে ভুল হলো না, রাধা যাকে জড়িয়ে ধরে আছে সে কৃষ্ণ। দেশ পাবলিশিং থেকে আমার বই আয়ানের শ্রীরাধিকা আমার বধুয়া আনবাড়ি যায় ইতিমধ্যেই প্রকাশিত। পেয়ে যাবেন দেজের আউটলেটে, দেজের কাউন্টারে, দেজের মোবাইল অ্যাপে, ওয়েবসাইটে, অনলাইনে।